বেশ নাম করা ছবি দৌড়। স্বপনদা আমাকে সুযোগ দিয়েছেন যে সংখ্যক ছবিতে, সেটা হচ্ছে 55টা ছবি, উইথ ওয়ান ডিরেক্টর অ্যাজ এ কমেডিয়ান। এটা তো ইতিহাস খুব 55 ফিল্ম। অনেক জায়গায়, গ্রাম বাংলা অনেক জায়গায় আমার নামই চেনেন, আমাকে হোঁচট বলেছে আমি ভজন, তারপরে বোঝে কজন। সেই মানুষটা যখন প্রথম আমার গালটা ধরলো, ক্যামেরা হয়ে গেছিলাম। এই আমার এদের হাত ধরে শ্রাবন্তীদি স্টুডিও ঢোকা, এবং তারপর আস্তে 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 অভিনয় করতে করতে আমার এগিয়ে চলা, সঙ্গে সিনেমা করা। এই তুমি আমাদের রেডিওতে অভিনয় করো। আমি যখন যে চরিত্র অভিনয় করেছি সেটাকে চ্যালেঞ্জ বলে নিয়েছি। আমি নিজে যতক্ষণ না চরিত্রটাকে বিশ্বাস করছি, আমি দর্শককে বিশ্বাস করাতে পারবো না। আমি কোনো রকম মনে করছি দে এটা কি হয়েছে, এটা করে দিই যা বলে কোনো রকমে মেরে দিলাম। দর্শক কেন ভালো বলবে, তোর জন্য আমি চরিত্রটা করলাম আর তুই চরিত্রটা করবি না, মানে চট করে মেয়েরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায় না, তখন মনে হয় থাবড়া মারি গালে। ইয়া কি হচ্ছে কথা, হ্যাঁ কারুর ছবি দেখবেন না, শুধু আমারটা দেখবেন। টেলিসিনের দর্শকদের নমস্কার। বাংলা সিনেমা জগৎ বহু শিল্পী সমৃদ্ধ করেছে বারবার, অনেক বছর ধরে। এবং আজকে আমাদের সঙ্গে আমাদের এক অতিথি রয়েছেন, যিনি 40 বছর, 45 বছর, 46 বছর অতিক্রম করে ফেলেছেন তার অভিনয় দক্ষতায়। এবং তার যাতায়াত, তার বিচরণ কিন্তু সব ক্ষেত্রেই সমানভাবে, যাত্রা বলুন, সিনেমা বলুন, সিরিয়াল বলুন, থিয়েটার বলুন, সব ক্ষেত্রেই কিন্তু তার সমানভাবে তার পারদর্শিতা রয়েছে। আমাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। দাদা নমস্কার। নমস্কার দাদা, অনেক দিন পরে দেখা, এতগুলো বছর কাটিয়ে দিলে অভিনয় করতে করতে। তো সেই আমি জানি এই প্রশ্ন অনেকবার তুমি বলেছো, নতুন নয়, তবু আমরা একটু জানতে চাই আমাদের দর্শকরা যে একদম সেই 86 সালে যদি চলে যায়, 85-86 সেই সময়টা প্রথম তোমার সিরিয়াল রাজা সেনের হাত ধরে সেই সুবর্ণলতা, সেই সময়কার কিছু যদি তুমি বলো। সেই সময় কারণ আমার, হ্যাঁ তার আগে শুরু তো তারও আগে 80-81 পূর্ণেন্দু পত্রীর ছবি। তখন পূর্ণেন্দু পত্রীর পরিচালক ছিলেন একজন সাহিত্যিক, চিত্রশিল্পী পূর্ণেন্দু পত্রী। তাঁর হাত ধরেই প্রথম আমার ছবি সিনেমাতে আসা। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ছোট বকুলপুরের যাত্রী। সেটা আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো বড় পর্দায়, কারণ তখনও ছোট পর্দা আসেনি। তার ফলে আমার লক্ষ্য ছিল যে জীবনে অভিনেতা হব, এটা একটা ইচ্ছে, লক্ষ্য সবটাই ছিল। এবং সেই সঙ্গে বড় পর্দা, কারণ তখন স্ক্রিনে বড় পর্দাতে সব দেখছি আর কি। তো এবার ওইটা দিয়ে শুরু হওয়ার পর কয়েকটা ছবি, মাঝখানে বেশ কয়েক বছর ছবি জগতেই ছিলাম। 86 সালে আমাকে রাজা সেন, আমার পরম বন্ধু, তখন আমরা থিয়েটার করতাম ম্যাক্স মুলার ভবনে। আচ্ছা, সেই সূত্রেই রাজা সেনের সঙ্গে আমার পরিচয়, এবং ওখান থেকে ও আমাকে একদিন বললো যে এরকম সুভাষী একটা সিরিয়াল হবে, তুই চল আমার সঙ্গে বলে আমাকে নিয়ে এলো। তখন ইনফোকম বলে একটা অর্গানাইজেশন ছিল, সেটা ওই মেন্টো পার্কের উল্টো দিকে। রবিন ঘোষ ছিলেন তার কর্ণধার। উনি রবিন ঘোষ বলতেন না, উনি রবিন, ROBIN লিখতেন, রবিন। আচ্ছা, স্পেলও করতেন ওইভাবে, রবিন ঘোষ। তো রবিনদার ওখানে আমাকে নিয়ে এলেন ইনফোকমে। তখন ইনফোকম হচ্ছে প্রথম যুগের যে একটি কি দুটি, তার আগে সোনেক্স, আমাদের যশোন্দর সিদার, যশোন্দর স্টুডিও এবং এই ইনফোকম শুরু করলেন সিরিয়াল। তখন এলো সবাই সিরিয়াল। তো রাজা নিয়ে গিয়ে আমাকে পরিচয় করলেন রবীন্দ্রের সঙ্গে। প্রথম সিরিয়াল তখন ওই রাজার হাত ধরেই আসা। রবীন্দ্র পরিচালক ছিলেন, সেটা রাজা ছিলেন তার সহপরিচালক, বলবো না অ্যাসোসিয়েট ডিরেক্টর, সহযোগী পরিচালক। এবং সিরিয়ালটার নাম ছিল অভিনন্দন ভগীরথ। আচ্ছা, অভিনন্দন করতেন দীপঙ্কর দে, স্বনামধন্য অভিনেতা। আর এক স্বনামধন্য অভিনেতা, বিখ্যাত কৌতুক শিল্পী তখনকার সময়, রবি ঘোষ। আরে রবিদা করতেন ভগীরথ। তো এইটা আমার প্রথম সিরিয়াল। সেখানে একটা আধুনিক কবির চরিত্রে অভিনয় করেছিলাম, খুব বড় চরিত্র নয়, যেহেতু প্রথম সিরিয়ালে ঢুকছি। এইটা দিয়ে শুরু। ওইটা হয়ে যাওয়ার পরে সিরিয়ালই যেটা ওখানেই করলাম, ইনফোকমেডি প্রোডাকশন, রাজা সেনের সুবর্ণলতা। এবং তার কাস্টিং বলো। সুবর্ণলতার কাস্টিং সেই সময় মানে ভাবা যায় না, মানে আজও কেউ ভাবতে পারবে না যে ওই রকম শিল্পীদের নিয়ে একটা সিরিয়াল তৈরি হয়েছিল সেই সময়। যারা সেই শিল্পীরা সেই সময় বাংলা চলচ্চিত্রে
একেবারে মধ্য গগনে বিরাজ করছেন। তার মধ্যে সুবর্ণলতা করতেন সুমিত্রা মুখার্জি, তার স্বামীর চরিত্রে বিপ্লব চ্যাটার্জি, আহা, বড় ভাই করতেন, আমরা 4 ভাই, সেই 4 ভাইয়ের আমার বড় ভাই করতেন গৌরীশঙ্কর পান্ডা, আরে বাবা, মেজো ভাই করতেন মেজো ভাই হচ্ছে বিপ্লব চ্যাটার্জি, মানে সুবর্ণর হাসবেন্ড। আর মনোজ মিত্র ছিলেন। মনোজদা করেছিলেন আমাদের মামা, আমাদের মা করতেন গীতা দে, আহা, পিতামা। গীতা দে মা। সুনীল বাবু ছিলেন না? সুনীল মুখোপাধ্যায় ছিলেন আমাদের জামাই বাবু। আচ্ছা, খুব আমাদের মজার। দিদি করতেন অনুসুয়া মজুমদার। আহা হা হা, সুনীলদা ছিলেন আমাদের জামাইবাবু। তো এইরকম মানে তাবর তাবর শিল্পীদের নিয়ে পঙ্কজ মুন্সী ছিলেন, তমাল রায়চৌধুরী ছিলেন, মানে কে নয় তখনকার সব বিখ্যাত অভিনেতারা এবং চলচ্চিত্র জগতের মধ্য গগনে বিরাজ করা মানুষরা এই সিরিয়ালটাতে কাজ করেছেন। তো সেই সৌভাগ্য আমার হয়েছিল এদের সঙ্গে কাজ করার। এরপরে কি লম্বকর্ণ? তারপরে সিরিয়াল লম্বকর্ণ। আহা হা, এই গানটা টাইটেল সংটা এখনো মনে আছে। দেখেন দেখেন চেয়ে দেখেন, উল্টে দেখেন, পাল্টে দেখেন, লম্বকর্ণ পালা। উৎপল দত্ত ছিলেন, উৎপলদা ছিলেন, সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, মীনাক্ষী গোস্বামী ছিলেন, অনেকেই ছিলেন, তারাও তখন নাম করা সব অভিনেতা একদম। তো আমার এইটুকু সৌভাগ্য হয়েছিল যে এদের পাশে সেই সময় থেকে কাজ করার সৌভাগ্য হয়েছিল। ওই সিরিয়ালটা লম্বকর্ণপালার পরিচালক ছিলেন শঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, উনি দৌড় বলে তখন একটা ছবি করেছিলেন, সেই ছবিটা তখন বেশ নাম করা ছবি দৌড়। এর প্রযোজক ছিলেন আবার বিশ্বরঞ্জন সেনগুপ্ত। তিনি একজন কি বলবো, তিনি নাটকের তখনকার সময়ে ওই সময়ের গ্রুপ থিয়েটারে একজন মস্ত বড় পৃষ্ঠপোষক ছিলেন। বিশ্বদা ছিলেন এটা প্রডিউসার। তো এইটা দিয়ে এই আবার আস্তে 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 ক্রমশ পরেই তোমার মানে মোড় ঘুরিয়ে দেওয়া, মানে যে সিরিয়ালে তোমাকে অ্যাজ এ আমরা কমেডি হিসাবে স্টাবলিশড হয়েছে, সেই সিরিয়াল 91 সালে। ওই আস্তে আস্তে এগোতে এগোতে আরও মাঝখানে অনেক সিরিয়াল, অনেক ছবি সব করতে করতে 91 সালে এসে বিবাহ অভিযান, দেবকুমার বসু, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনী, বরযাত্রী, সেখান থেকে বিবাহ অভিযান। সেইটা ঠিক কথা যে আমার মোড় ঘুরিয়ে দিল, আমাকে কৌতুক অভিনেতা হিসেবে একটা প্রতিষ্ঠা দিল সিরিয়ালের জগতে এবং বিশেষ করে চলচ্চিত্র জগতে। এই পর থেকেই সিনেমাতে আমাকে আস্তে আস্তে প্রযোজক পরিচালকরা কমেডির দিকে এগিয়ে দিলেন আমাকে। বিভিন্ন সবচেয়ে বেশি ছবি করেছো কোন পরিচালকের সঙ্গে? সবচেয়ে বেশি ছবি করেছি তো স্বপন সাহা, যিনি আমার মাথার ওপর আছেন। স্বপনদার সঙ্গে, স্বপনদার কথা বলার আগে দেবকুমারদার কথা বলিনি। দেবকুমার বসু যিনি এই বিবাহ অভিযান পরিচালনা করেছিলেন সিরিয়ালটি, তার বাবা ছিলেন বাংলা সিনেমার জনকই বলা চলে দেবকী বসু। একদম, তিনি যা করে গেছেন, মানে সেই রাস্তা ধরেই আজকে বাংলা সিনেমা চলে। উনি অন্যতম পথিকৃৎ বাংলা চলচ্চিত্রে। দেবকী কুমার বসু, হ্যাঁ, দেবকী বসুও বলা হতো। তারই সুযোগ্য পুত্র দেবকুমার বসু। তো তার হাত ধরে সিরিয়ালে এরকম একটা জায়গায় আমার আশা এবং আমার মানে আমার ক্যারিয়ারের সিরিয়ালটা ওই সময় মানে এত নেশা হয়ে গেছিল, মানে আর তো কোনো অপশন নেই, শুধু দূরদর্শন। ঠিক তাই। তখন তো তুমি, শঙ্কর চক্রবর্তী, জয় বদলানি, রাহুল বর্মন, রঞ্জন ভট্টাচার্য, আর একজন ছিল, সে একেবারেই পরবর্তীকালে অভিনয় জগৎ থেকে সরে গেল, দীপন তপাদার। আচ্ছা, দীপন একদম সরে গেল, বাকি আমরা অভিনয় জগতে কম বেশি সবাই কাজ করি। হ্যাঁ, সবাই কাজ করছে। তো এইটা করলাম এবং তারপরেই যার কথা আমি তুই বলছি, হ্যাঁ দেখা হলো অনেকদিন পরে, কিন্তু সম্পর্কটা যেহেতু ওই জায়গায়, তো সেটা স্বপন সাহা নিশ্চয়ই। বাংলা ছবিতে অনেক আমি বাংলা ছবিতে তো বটেই 100, আমার রেকর্ডে যেটা আছে স্বপনদা 105খানা ছবি করেছেন, মানে আমার জানা অবধি। তারপরে আর কতগুলো হয়েছে আমি জানি না এখন। কত হিট ছবি সেই সময়। আমি নিজে যে ছবি করেছি স্বপনদার সঙ্গে, বা স্বপনদা আমাকে সুযোগ দিয়েছেন যে সংখ্যক ছবিতে, সেটা হচ্ছে 55টা ছবি। বাবা, স্বপন সাহার 55টা ছবি অভিনয় করেছে উইথ ওয়ান ডিরেক্টর অ্যাজ এ কমেডিয়ান। এটা তো ইতিহাস খুব কম। 55 ফিল্মস। আমরা বাংলা এর ইতিহাস নেই না, কারণ নেই।
একই পরিচালকের তত্ত্বাবধানে একই পরিচালকের সঙ্গে কৌতুক অভিনেতা হিসেবে 55টা ছবি বাংলায় কারণ নেই। ইতিহাস। হ্যাঁ, তো যাই হোক, সেই সৌভাগ্য হয়েছে, আমি কৃতজ্ঞ স্বপনদার কাছে যে তিনি আমায় সেই সুযোগটা দিয়েছেন, আমাকে দর্শকের কাছে পরিচয় করে দিয়েছেন। গ্রাম বাংলার মানুষ আমাকে বেশিটাই স্বপন সার ছবির জন্য। তোর কি ক্যারেক্টার ছিল? হোঁচট? সেটা বকুল প্রিয়া বলে একটা হ্যাঁ, ছবি, এবং সেটাও স্বপনদা। ক্যারেক্টারে তোমাকে চেনে অনেকে। হ্যাঁ, অনেক জায়গায় গ্রাম বাংলায় অনেক জায়গায় আমার নামই চেনে না, আমাকে হোঁচট বলে চেনে। আচ্ছা, তোমার আমাকে ডাকেও হোঁচট বলে। কোনো প্রিয় ডায়লগ স্বপনদার ছবিতে ইউজ করেছো? অনেক আছে যেটা নিয়ে গ্রাম বাংলায় অনেক অনুষ্ঠানে গেলে আমাকে বলে ওই কথাটা, বা দর্শক থেকে বলে ওঠে, আমি বলার আগেই বলে, আমি ভজন আমারে বোঝে কজন। আচ্ছা, অনেক টুকরো টুকরো সংলাপ আছে যেগুলো স্বপনদার ছবিতে হিট আর কি। তুমি এছাড়া আরো অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, অনুপ সেনগুপ্ত থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী, হরনাথ, সিনিয়রদের মধ্যে প্রভাত রায়, হ্যাঁ, বীরেশ চ্যাটার্জি। তারও আগে তুই যদি আমার শুরুর দিকটা ভাবিস, তখন সলিল দত্তর সঙ্গে আমি ছবি করেছি। সলিল দত্ত মানে যিনি স্ত্রী করেছিলেন অগবধূ সুন্দরী, সে মজার মানুষ ছিলেন সলিলদা, খুব মিস করি। ছবিটা করেছো? আবিষ্কার বলে একটা ছবি করেছিলাম, যেটা ইয়ে ছিল, তাপস পাল ছিল, ঠিক শতাব্দী রায় ছিল, শতাব্দী হিট গান সব। আরে বাপরে, আবিষ্কার করেছি। তারপরে আর একটা সার্কাসের ওপরে ছবি ছিল, সার্কাসের প্রডিউসারও ছিলেন সার্কাস, তখন অলিম্পিক সার্কাস, তার যারা মালিক ছিলেন তারা ছবিটা করেছিলেন। আচ্ছা, আমার সাথী, আচ্ছা, সলিলার ছবি। সেইটা সলিলার সঙ্গে বেশ কিছু, সলিলার সঙ্গে আর একটা সিরিয়াল করেছিলাম আমরা, তা এখানে ভাস্কর ছিল আমাদের, ভাস্কর ব্যানার্জি আর আমি দুজনে মূল প্রধান চরিত্র দুটো। তো সলিলার সঙ্গে কাজ করেছি। সেই সময়ের পরিচালকদের মধ্যে অমল দত্তর সঙ্গে কাজ করেছি। তারপরে তুই ধর, তখন প্রবীর মিত্র বলে একজন পরিচালক ছিলেন, তার ছবি করেছি। মানে দিলীপ রায়ের ছবি করেছি তখন, আমাদের প্রখ্যাত অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা দিলীপ রায়। দারুণ, কি অসাধারণ কণ্ঠ, কণ্ঠটাই অপূর্ব। একটা মনে আছে দিলীপদার ছবি করতে গিয়ে দিলীপদা আমাকে চুলটা নিয়ে বিয়ে হচ্ছিল, তা আমার বললো যে দাঁড়া তোর চুলটা আমি একটু ঠিক করে দিই, মানে আমার তুদনিটা এরম করে ধরলেন। তো আমার মানে কী বলবো, এগুলো এখন কিরম একটা হয় ইমোশনালি। দিলীপ রায়, যাকে আমি পর্দায় দেখেছি, এবং আমি যেহেতু উত্তর কলকাতার ছেলে, আমার বাড়ির সামনে অতগুলো প্রেক্ষাগৃহ, থিয়েটার হল, বাংলা সাধারণ রঙ্গালয়, পীঠস্থান, হাতিবাগানের থিয়েটার, সেইখানে দিলীপ রায়কে দিনের পর দিন বিভিন্ন মঞ্চে অভিনয় করতে দেখেছি। সেই মানুষটা যখন প্রথম আমার গালটা ধরলো, ক্যামেরা হয়ে গেছিলাম। তা বলতো না, তোর চুলটা ঠিক করে দিই বলে, আমি তুমি ধরে একটা ছোটো চিরুনি দিয়ে আমার চুলটা হাত দিচ্ছেন আর বলছেন, হ্যাঁ রে, তোর চুলটা তো আমার চুলের মতোই, এই চুলে আমাদের বলে সজারুর কাঁটা বলে আস্তে আস্তে ঠিক করে দিচ্ছে। এইসব স্মৃতি ভোলা যায় না সত্যি। আচ্ছা, অনুপ কুমার, রবি ঘোষ, হ্যাঁ, অনুপদা, রবিদা, যাদের মূলত আমরা সিরিয়াস অভিনয় প্রচুর করেছি, কিন্তু যাদের কমেডির জন্য, এবং সবচেয়ে বড় নাম যেটা বলবো, তুলসী চক্রবর্তীর তো আছেনই, তার সঙ্গে সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়। তোমার সঙ্গে একবার আলাপ করার সুযোগ ঘটেছিল? ঘটেছিল, এটা অনেকবার ভুলে, অন্য জায়গায় বলেছো, আমাদের একটু বলো। হ্যাঁ, ভানুদার সঙ্গে আলাপ, মানে আমাকে প্রথম আলাপ করে দিয়েছিল ভানুদার সঙ্গে, তিনি একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন তখন। তিনি আমাকে মেনলি এই কমার্শিয়াল জগতে নিয়ে এসেছিলেন। আচ্ছা, মানে আমার মানে পেশাদার অভিনেতা হওয়ার জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন। তার সঙ্গে আবার আলাপ করে দিয়েছিলেন আমাদের এই স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, স্কটিশের আমার সিনিয়র দাদা দেবকুমার ভট্টাচার্য, দেবুদা তখন একটা নাটকের দল ছিল গন্ধর্ব। দেবুদা কিছু সিরিয়ালে অভিনয় করেছেন এবং স্ক্রিপ্ট লিখেছেন একটা সময় সিরিয়ালের জন্যে। তো দেবুদা আমার অভিনয় দেখে এত ভালো লাগলো, বলো তুই তো অভিনেতা হবি, চল তোকে একজনের সঙ্গে আলাপ করে দেবো বলে দেবুদা আমাকে প্রথম নিয়ে এসে আলাপ করালেন। তিনি হচ্ছেন সেই সময়কার একজন প্রখ্যাত অভিনেতা উজ্জ্বল সেনগুপ্ত। উজ্জ্বলদার সঙ্গে আলাপ করিয়ে দেয়, মানে যিশু সেনগুপ্তর বাবা, ঠিক উল্টোটা। আচ্ছা, উজ্জ্বল সেনগুপ্তর ছেলে যিশু সেনগুপ্ত, মানে যিশু সেনগুপ্তর
হ্যাঁ, যিশু সেনগুপ্তের পরিচয় দিয়ে উজ্জ্বল সেনগুপ্তের না, না, পরিচয় না, করাবি, একদম, আমি এতে একদম। রাজি নই। না, না, একদম আমি ঠিক কখনোই কথা, ঠিক বলবো কথা, না। একদম। খুব বড় অভিনেতা উজ্জ্বল ছিলেন। সেনগুপ্তের পরিচয় দিয়ে তার পুত্রকে চেনা, না, যে উজ্জ্বল সেনগুপ্তের পুত্র হচ্ছে যিশু সেনগুপ্ত। একদম, একদম। তো উজ্জ্বলদার কাছে নিয়ে আসে, এবং পুত্র শুধু নয় যিশু, সুযোগ্য পুত্র, একদম। সে তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছে আজকে। এবং অল ইন্ডিয়াতে হ্যাঁ, হিন্দিতে কাজ অল করছে, ইন্ডিয়া, অসাধারণ কাজ করছে। ভারতবর্ষে নিশ্চয়ই। মানে সে বলতে গেলে পিতার মুখ উজ্জ্বল করেছে, সত্যি। একদম। তো উজ্জ্বলদার কাছে নিয়ে আসে, উজ্জ্বলদা আমাকে বললো যে এরকম, তখন দেবুদা আমাকে বলে দিয়েছিল একজনের নাম, বলে ওর কাছে নিয়ে চলে যাবে উজ্জ্বল, তুই ওর সঙ্গে কথা বল। বলে আমার সঙ্গে আলাপ করে দিল যে সুভাষিস আমার স্কুলের ছাত্র জুনিয়া, ও ভালো হয় না, ওকে তুই দেখ, ওকে তুই ওর কাছে নিয়ে যা, নামটা পরে বলছি তোকে। তো উজ্জ্বলদার সঙ্গে কথা হলো, উজ্জ্বলদা বললো যে ঠিক আছে ভাই, অমুক দিন অমুক জায়গায় চলে এসো। জায়গাটা ছিল হোচিমিন সরণি, এখন যেটা এখন নাম হোচিমিন সরণি, আগে ছিল হ্যারিংটন স্ট্রিট। আচ্ছা। হ্যারিংটন স্ট্রিট, ঠিক হ্যারিংটন নার্সিংহোমের পরের বাড়িটাই, সেখানে আসতে বলে নামায়, টাটা সেন্টারের গায়ের গলি। বুঝতে পেরেছি। তো তখন গেলাম, গিয়ে দাঁড়ালাম একটা বাড়ির সামনে, উজ্জ্বলদা এলেন, উজ্জ্বলদার সঙ্গে গেলাম ভেতরে, গিয়ে যাকে দেখলাম, দেখে তো মনে হলো বাপরে, এনাকে তো আমি চিনি, এনার ছবি দেখেছি, এনার কণ্ঠ আমার জানা, এনার গান শুনেছি। তিনি হলেন শ্রাবন্তী মজুমদার। আহা, ওইটা আমার কাছে একটা বিরাট জায়গা ছিল, শ্রাবন্তীর স্টুডিওটা, লিভিং সাউন্ড, তখন একটা বড় প্রতিষ্ঠান লিভিং সাউন্ড। ওখানে অনেক কাজ করেছো। অনেক কাজ করে। এই দিদি বাড়িতে আমরা গেলাম, তুমি আমি যখন গেলাম দিদি বাড়িতে, মনে আছে কত হ্যাঁ, স্মৃতিচারণ করছিল, তোমার কতদিন বাদে দেখলো, অনেক দিন বাদে দেখা হলো। অসাধারণ। শ্রাবন্তী দিদি এখন তো কলকাতায় থাকে না, এখন বিদেশে থাকে, হ্যাঁ, লন্ডনে থাকে, আরে দ্বীপে থাকে, দ্বীপে থাকে, হ্যাঁ। ওনার হাজবেন্ডের সঙ্গে আমাদের আলাপ হলো না, সাহেব, ঠিক ছিল। তো ওই আর কি, শ্রাবন্তীদির ওখানে গেলাম, এবং শ্রাবন্তীদির ওখানে গিয়ে যে সমস্ত মানুষদেরকে দেখলাম যারা তখন ওই অডিওতে অর্থাৎ বেতারে অভিনয় করেন, সেই সব মানুষদের সঙ্গে পরিচয় হলো, এবং তাদের পাশে থেকে অভিনয় করার সুযোগ ঘটলো আমার। শ্রাবন্তীদি আমাকে নিয়ে নিলেন, নিয়ে এই আমার এদের হাত ধরে শ্রাবন্তীদির স্টুডিও ঢোকা, এবং তারপর আস্তে 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 অভিনয় করতে করতে আমার এগিয়ে চলা, সঙ্গে সিনেমা করা, সঙ্গে সিনেমাটাও অদ্ভুত ব্যাপার। আমি এই প্রথম যে 80 সালে বলে আমি শ্রাবন্তীদের ওখানে ঢুকেছিলাম, সেটা সালটা ধরে নে 78-79, 78-79, 78-79 আমি আবার আকাশবাণীর অভিনেতা হিসেবে, নির্বাচিত শিল্পী হিসেবে আমি যোগদান করলাম অডিশন দিয়ে। আকাশবাণীতে তো অডিশন দিয়ে অভিনেতা হতে হয়, এমনি এমনি ঢোকা যায় না। তো আকাশবাণীতে অডিশন দিলাম, পাস করলাম, করে সেটাও হচ্ছে ওই 1979 শ্রাবন্তীর দোকানে ঢুকলাম, তারপরেই বেতারে আকাশবাণীর ইন্টারভিউ দিলাম। আকাশবাণীতে মানে সেরকম ইন্টারেস্ট আমার জীবনে, এত ইন্টারেস্টিং কত বলবো বল। এই আকাশবাণীতে যোগ দেওয়ার পেছনে আরেকজন মানুষের বড় অবদান আছে, দেবকুমার দা, যার কথা বলছি, দেবকুমার ভট্টাচার্য। দেবুদা আমাকে নিয়ে এলেন এই পথে, এবং আমাদের স্কুলের 150 বছর উপলক্ষে, স্কটিশ কলেজিয়েট স্কুলের 150 বছর উপলক্ষে একটা নাটক হচ্ছিল, যারা আমরা তখন স্কুল থেকে বেরিয়ে এসেছি, পাস আউট, মানে আমরা প্রাক্তনী হয়ে গেছি স্কুলে, তাদের নিয়ে নাটকটা হবে। এবং সেখানে দেখা গেলো প্রচুর প্রচুর প্রাক্তনী, তার মধ্যে সব বড় বড় অভিনেতারা রয়েছেন। আজকে যারা প্রতিষ্ঠিত বাংলার অভিনেতা তারা অনেকেই আছেন, যেমন জগন্নাথ বসু, দুলাল লাহিড়ী, এরা সব আমাদের স্কুলের ছাত্র। আচ্ছা। তো এরা সবাই অভিনয় করবে, বাদ যাবে। তো দেখা গেলো এত বড় টিম হয়ে যাচ্ছে, দুটো ভাগ হয়ে গেল, একটা ভাগের ডিরেক্টর হলেন দেবকুমার ভট্টাচার্য, দেবুদা, আর একটা ভাগের ডিরেক্টর হলেন জগন্নাথ বসু। এবার যেহেতু জগন্নাথদা তখন আকাশবাণীর প্রযোজক, তিনি নাট্য প্রযোজনা করেন আকাশবাণীতে, তো নাটকটা দেখতে এলেন, তখন আকাশবাণীর একজন প্রযোজিকা ছিলেন, বিখ্যাত প্রযোজিকা, এবং তিনি একজন অভিনেত্রী ছিলেন, বেতারের একজন নামী অভিনেত্রী, শুক্লা বন্দ্যোপাধ্যায়। আরে বাবা, শুক্লাদি, নিশ্চয়ই শুক্লাদি নাটকটা দেখতে এসেছিলেন, জানিও না তখন, আলাপ চিনিও না শুক্লাদিকে, বেতারে কণ্ঠ শুনেছি, আমার কানে আছেন তিনি, কিন্তু আমার চোখে তিনি তো নেই। তো নাটক হয়ে গেল, বেরিয়েছি, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে নাটকটা হয়েছিল, হল থেকে বেরিয়ে এসেছি, হঠাৎ শুক্লাদি আমাকে দেখতে পেয়ে বললেন, তখনও চিনি নাইনি শুক্লা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গলাটা শোনা, আমার একটা ব্যাপার আছে, আমি না ছোটোবেলা থেকে যেহেতু রেডিও বেশি শুনেছি, বেতারের নাটক বেশি শুনতাম, আমার আওয়াজ শুনলে আমি বুঝতে পারি ইনি কে।
মানে ইনি কিনি সেটা বুঝে মানে যায়, গলাটা পুরো তার কানে ঢোকে। একদম 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 এখনো হয় সেটা। তো আমার কাজেই আমাকে বলে, এই শোনো ভাই, এই তুমি আমাদের রেডিওতে অভিনয় করো। আমি বললাম না। আর আমি বুঝতে পারছি উনি, আমি দেখে ঘাবড়ে গেছি, বলো এই কণ্ঠ তো শুক্লা বন্দ্যোপাধ্যায় কণ্ঠ। আমি বললাম না, করি না। আর জগন্নাথ দা একটু এগিয়ে গেছে, হল থেকে বেরিয়ে আমরা সব যাচ্ছি ওই কলেজ স্কোয়ারের পেছনটা, ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে বেরিয়ে, আর শুক্লাদি রাস্তার মধ্যে চেঁচে, জগন্নাথ, এই জগন্নাথ। জগন্নাথ দা ঘাবড়ে গিয়ে কথা বলছি, কী হয়েছে? বলে এদিকে এসো। জগন্নাথ দা এলো, বলে কি? বলে এই তোমার স্কুলের ছাত্র, হ্যাঁ এই নাটকে অভিনয় করলো তো, ও আমাদের আকাশবাণীতে অভিনয় করে না কেন? জগন্নাথ বললো তুমি করো না? বললাম না। এই শোনো জগন্নাথ, ওকে অডিশন ফর্ম দিয়ে দাও, কালকে চলে এসো আকাশবাণীতে, ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করো, অডিশন দাও, তুমি আমাদের রেডিওতে করো। আরে বাস, আরে আচ্ছা। গেলাম, অডিশন দিলাম, পাস করলাম। তুমি যেমন স্বপন শাহ হরনাথ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছো, তার সঙ্গে সঙ্গে এই প্রজন্মের অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করছো। এই যে গল্প বলার যে পার্থক্য, আগেকার যে ঘরানা ছিল, স্বপনদার ছবিতে আমরা একের পর এক দেখেছি, এখনকার যে যারা রয়েছেন, সৃজিত মুখার্জি বলুন, কৌশিক গাঙ্গুলি বলো, বা আরও যারা আছেন, তাদের কি মনে হয় কোথাও পরিবর্তন হয়েছে গল্প বলার ক্ষেত্রে? না না, নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। পরিবর্তন তো হবেই, এক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। প্রমথেশ বড়ুয়ার সময় যেভাবে ছবি হতো, পরবর্তী সময় উত্তম কুমারের সময় এসে তার পরিবর্তন হলো, অভিনয়েরও পরিবর্তন হলো। তারা যেভাবে অভিনয় করতেন, আমি না ওই একটা জিনিস বুঝি না, খুব ন্যাচারাল অ্যাক্টিং অমুক তমুক, তখনও তারা ন্যাচারাল অ্যাক্টিং করতেন, কিন্তু স্বাভাবিক অভিনয় তখনও করতেন। কেউ কেউ হয়তো একটু সুরারোপ করে অভিনয় করতেন, কি একটু অন্যরকমভাবে অভিনয় করতেন, কিন্তু একটা ন্যাচারাল ঢং সবার মধ্যেই ছিল। তো পরবর্তী সময় উত্তম কুমারের সময় অভিনয়ের ধারাটা একটু বদলালো, তার পরবর্তী জেনারেশনে এসে প্রসেনজিৎ, তাপস পাল, এদের সময়টাতে এসে অভিনয়ের ধারাটা বদলালো। এখন আরও এই সময় এসে ধারাটা আরও বদলেছে, বলা হয় যে এখন খুব স্বাভাবিক অভিনয় করো যাবে। হ্যাঁ হয়েছে, তো অ্যাট দ্য সেম টাইম তো গল্পও তো পাল্টাচ্ছে। সেই সময় যে ধরনের কী হয়, সমাজের সঙ্গে সঙ্গে গল্পেরও পরিবর্তন ঘটে। হ্যাঁ, তো সমাজ যেভাবে যেভাবে পরিবর্তন হচ্ছে, তোর কাহিনীও সেভাবে পরিবর্তন হচ্ছে। আগে আমাদের যৌথ পরিবার ছিল, একটা পরিবারে 4 ভাই 5 ভাই একসঙ্গে, 4 বউ 5 বউ একসঙ্গে, আমরা তখন চোখে দেখতাম এগুলো। তো ছবির গঠনটা ছিল সেরকম, ছবিতে দেখবি তখনকার পুরো সেই সময়কার ছবিগুলোতে একটা ফ্যামিলি 5 ভাই 4 ভাই 3 ভাই, তাদের 3জনের বউ, বাবা মা, এইসব নিয়ে তাদের ছেলে মেয়েরা, গল্প সেরকম ছিল। কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি, স্বামী স্ত্রী, গল্প অন্যরকম, দুজনের মধ্যে বিয়ে হচ্ছে, দুদিন পরে ভাঙছে, সাথে গল্পের ধরনটাও তো তাই হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু পরিবর্তন হয়, সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই রিফ্লেকশনটা তো ছবিতেও যায়। তো তার ফলে এখনকার সেগুলো পাল্টেছে, সেইভাবে ছবি তৈরি হচ্ছে। তুমি কমেডি অভিনেতা হিসাবে তোমার মানুষ বেশি পরিচিতি তোমার, কিন্তু তুমি অনেকগুলো সিরিয়াস ছবিতে অভিনয় করেছো, বিশেষ করে শিল্পান্তর, হারবার্ট, মহালয় দেখেছি তোমাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করতে। তো ওই ছবিগুলো, বিশেষ করে শিল্পান্তরের কথা আমার মনে আছে, কি কাঁচা মুরগি চিড়ে একটা কি সিন ছিল না? হ্যাঁ বাবা, সেই সিনটা তো ভাবলে অবাক লাগে। ওই ছবিগুলো একটু অন্যরকম, তো একেবারেই অন্যরকম। আমাকে প্রথম তো ডেফিনেটলি বলবো যে আমাকে এই ধরনের ছবিতে প্রথম সুযোগ দিল বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, শিল্পান্তর ছবির পরিচালক। আমাদের বয়সে ছোটই ছিল, কিন্তু অসম্ভব মেধাবী একজন মানুষ। আমি সত্যি খারাপ লাগে আজকে যে বাপ্পা আমাদের ছেড়ে চলে গেছেন, থাকলে আরও ভালো কাজ করতো আজকে, সে আমার বিশ্বাস। এবং ওই বাপ্পাই প্রথম আমাকে এই ধরনের মেন স্ট্রিম ছবি থেকে সরিয়ে এনে একটু অন্য ধারার ছবিতে প্রধান চরিত্রে নির্বাচন করেছে। এবং ওই যে গানগুলো, ওই যে ছবিটার সঙ্গে রিলেটেড যে গানগুলো, সে তো অ্যাকচুয়ালি ওগুলো তো সব ফোক সং অন্যরকম। হ্যাঁ, সেটা দেখলে মন ভরে গেছে। বাপ্পাদিত্য আবার আমাদের প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর প্রধান সহকারী ছিল। প্রধান সহকারী না, সহকারী ছিল। প্রধান সহকারী ছিলেন তো অরুণ গো ঠাকুরতা। তারপরেই পজিশনটা ছিল বাপ্পাদিত্য। তারপরে বাপ্পাদিত্য ছবির মধ্যে বুদ্ধবাবুর ছবির কিছুটা ছায়া, ঘরানা দেখতে পাওয়া যায়, ছায়া পাওয়া যায়। জীবনে প্রচুর চরিত্র অভিনয় করেছো, মজার হোক সিরিয়াস হোক। এখন কি কোনো খিদে আছে এরকম একটা চরিত্র যদি আমি পেতাম? সবসময় এরকম চরিত্র, মানে আমার ভালো চরিত্র করতে সবসময় ইচ্ছে করে। এখন তো আরও বেশি করে যে একটু অন্যরকম ছবি করব, যা করে এসেছি গতানুগতিক সেইগুলোই আবার খুব রিপিট করবো না, চাই না, করিও না, যার জন্য আমার ছবির সংখ্যাও কম। কারণ আমি আর এখন ওইগুলো করতে সিলেক্টিভ হয়ে গেছে। এখন সিলেক্টিভ হয়েছে এই কারণে
বয়সের সঙ্গে সঙ্গে, এত দিনের কাজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, এত ধরনের চরিত্র করার পরে এখন কোথাও এসে মনে হয় যে এখন একটু অন্য রকমের কাজ করি, এমন কিছু চরিত্রগুলো যেগুলো মানুষের মনে গেঁথে থাকে। হয়তো ওই ছবিগুলো ডেফিনেটলি গেঁথে আছে, না হলে এখনও কেন ওই ছবিগুলোর কথা বলে বা definitely. সিরিয়ালের কথা কেন বলে। মানুষের মনের মনে। কিন্তু এমন কিছু চরিত্র এখন করতে চাই যেটা আমাকে ভাবাবে, আমাকে নাড়াবে, আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, যে সুভাষিস লড়ে যায়, এটা দেখ। তো মহালয়া কিন্তু চ্যালেঞ্জের ক্যারেক্টারই ছিল বলো। সবই মোটামুটি। আমি আবার আরেকটা কথা বলি, আমার দিক থেকে, আমার ফিলোসফিতে, আমি যখন যে চরিত্র অভিনয় করেছি সেটাকে চ্যালেঞ্জ বলে নিয়েছি। এবং আমার সবসময় মনে হয়েছে আমি যে চরিত্রই অভিনয় করে থাকি না কেন, আমি নিজে যতক্ষণ না চরিত্রটাকে বিশ্বাস করছি, আমি দর্শককে বিশ্বাস করাতে পারবো না। ঠিক কথা। এবং আমার চরিত্রটা যখন করছি, চরিত্রটা আমাকে নিজেকে আগে ভালো লাগাতে হবে, তবেই আমি দর্শককে ভালো লাগাতে পারবো। এক্স্যাক্টলি। আমি কোনো রকম মনে করছি দে এটা কী এসেছে, এটা করে দিই যা বলে কোনো রকমে মেরে দিলাম, দর্শক কেন ভালো বলবে আমায়? আরেকটা কথা দাদা, যে তোমরা যখন কাজ করতো মানে আমার খালি মনে হয় কি বলতো, যে কোনো কাজের পেছনে না, সেটা অভিনয় বল যাই বল, ডেডিকেশন, একটা ডেডিকেশন, একটা সততা থাকা দরকার। অনেস্টি অ্যান্ড ডেডিকেশন। অনেস্টি অ্যান্ড ডেডিকেশন, তা না হলে না কিচ্ছু হয় না, কোনো ক্ষেত্রেই কিছু করা যায় না। আজকাল দাদা দেখি তুমি, আমরা মনে হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওতে যখন স্বপনদার অফিস ছিল, তোমরা যেই যেত। তুই স্বপনদার নাম বারবার করছিস, তার সঙ্গে আরেকজনের নাম আমি বলতেই হবে, হ্যাঁ, যার কাছে আমি সত্যি কৃতজ্ঞ, প্রসেনজিৎ। বুমবাদার কথা। আমি বুমবাদার কথা শুনি তোমার, মানে ও বুমা কি কথা বলবো, প্রচুর কথা, প্রচুর প্রচুর বড় ভালো অনেক মানুষ। ইতিহাস আমার সঙ্গে। মানে আমি সত্যিই বলছি, আমার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা করেছে, কোনো হিরো করেনি সেটা। এবং মানে এমন এমন ঘটনা ঘটেছে যে আমার জন্য চরিত্র তৈরি করিয়েছে। বলতো, হ্যাঁ ডেফিনেটলি ও বলতো যে এটা এই আমার চরিত্র বার করো, এটা সুভাষিস করবে। বাবা। হ্যাঁ, পরে আমি পরিচালক বলেছে, এমন একটা ছবি যে ছবিটা নাম বলছি না, পরিচালকের কথা বলবে শুনে ইয়ে হবে, তিনিও আমাদের মধ্যে নেই আজকে সেই পরিচালক। তো আমার একদিন ফোনেতে বললো, তখন ল্যান্ডলাইন বললো, কী করছি, বললাম বাড়িতে আছি, ওই স্টুডিও চলে আয়। স্টুডিও চলে গেলাম, গিয়ে বললো যে কী হয়েছে, শোন ওই NT1 চলো, তখন টেকনিশিয়ান 1 শুটিং করছে, বলো তুই NT1 চলে যা, ওই পরিচালকের নাম বলো, গিয়ে একটা ক্যারেক্টার আছে তুই শুনে নে। আমি ঠিক আছে যাচ্ছি, চলে গেলাম টেকনিশিয়ান থেকে, NT1 পাশেই, দৌড়লাম, গিয়ে পরিচালককে দেখা করলাম, বলো হ্যাঁ এসো, হ্যাঁ বলে আমার শোনো, কে বোম্বা বললো, বলে বোম্বা বললো যে তোর সাথে দেখা করতে, হ্যাঁ শোনো চরিত্র হচ্ছে এই বলে মুখে আমাকে বলে যাচ্ছে, আমি তো ঘরে বসে শুনলাম। পুরোটা শোনার পর আমি একটুখানি ইতস্তত করছি, বলো তাহলে সুভাষিস ঠিক আছে করছে, আমি চুপ করে আছি। বলো কী হলো, না মানে বল তুই করবে না, না মানে এটা থাক না, ছেড়ে দাও না, এরম করছি, মানে ছেড়ে দেবে মানে তুই জানো এটা বুম্মা আমাকে বললো চরিত্রটা বানাবার জন্য, তোমার জন্য, মানে ও আমি বলছি তোমার ওরা গেল। আমি তখনও ভাবছি না ঠিক আছে, আমি তখন বললাম যে ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলছি এটা, ও দাঁড়া আমি তোমার জানাচ্ছি বলে বেরিয়ে সোজা আবার টেকনিশিয়ান যেদিকে আমি বলি কিরে কথা হয়ে গেছে তো, ঠিক আছে তো, বললাম না মানে আমাকে বল কী হলো, তুই করবি না, বলে আমার কীরকম লাগছে চরিত্র না ঠিক টানছে, আমার তোর জন্য আমি চরিত্রটা করলাম আর তুই চরিত্রটা করবি না, মানে কামড়াচ্ছিস কেন, বললাম না খালি মনে হচ্ছে এটা থেকে চরিত্রটা 3 জন ছিলাম আমরা, 3টি মূল চরিত্র, প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, রচনা আর আমি, পুরো তুই আমি রচনা আমরা নিজেরা তৈরি করে নেবো, তুই ঘাবড়াচ্ছিস কেন, আর তুই করবি না মানে আমার কোনো কথা হবে না, তো আমি চরিত্রটা তোর জন্য লিখিয়েছি, তুই যদি না করিস খুব খারাপ হয়ে যাবে। যখন বললো যে এই কথা, এবং তখন বললো যে আমরা করে নেবো, তুই ঘাবড়াচ্ছিস কেন, আমরা শুটিংয়ে বারবার নিজেরা করে নেবো, আমরা ম্যানেজ করে ঠিক বার করে নেবো, তুই ছাড় না ওটা, আচ্ছা করবো বলে এখন যা বলে আমার দৌড়লাম, ডিরেক্টর এসে দেখা হলো, বললো কী হলো, আমি করছি, হাসছে তখন বিটি বুঝে গেছে ওরা, তাহলে ঠিক আছে ডেট ফেট বলে দেবো, সব ঠিক আছে, ব্যাস। আমার ম্যাড্রাসে শুটিং করেছিলাম, ম্যাড্রাসের স্টুডিওতে। বলছি এই প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রী, মানে তোমরা যে কথাটা বলছিলাম যে তোমরা যখন অভিনয় করতে স্টুডিওতে গিয়ে আগে পরিচালককে সম্মান করতে, নমস্কার, কিন্তু সেইটা এই প্রজন্ম কি কোথাও একটু অনুনাসিক, বা তারা সিনিয়রদের একটু তুলনামূলক কম সম্মান করে মনে হয় তোমার? সবার ক্ষেত্রে বলবো না, নিশ্চয়ই ক্ষেত্রে সেই শ্রদ্ধা জায়গা কিছু কিছু ছেলের মধ্যে রয়েছে, তারা করে থাকে, মেয়েরাও করে থাকে, কিন্তু সংখ্যায় না তুলনামূলকভাবে মেয়েরা কিছু মনে করো না ভাই,
যারা করছো বা যারা আসছো, তোমাদের থেকে ছেলেদের শ্রদ্ধা ভক্তিটা বড়দের প্রতি একটু বেশি, কিছু করার নেই। আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। চট করে মেয়েরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায় না, মোস্ট অফ দ্য লেডি এন্ড মোস্ট অফ দ্য গার্লস, কিন্তু ছেলেরা করে। সংখ্যায় বেশি ছেলেরা, এটা মানতেই হবে। যতই রাগ করো আর আমাকে ভুল বোঝো আর আমাকে গালাগাল দাও, ভাই বাস্তব, এটা বাস্তব। এবং কিছু ছেলে আবার আছে, উন্নাসিকের কথা বলছিলি, সেই কিছু উন্নাসিক ছেলে পুলেও আছে, কিন্তু বেশি। এবং আর একটা জিনিস, আমি বলছি না এটা করে বলেই সে ভালো তা নয়, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে বলেই সে ভালো, আদারওয়াইজ সে নয়, তা বলছি না। কিন্তু মেয়েদেরকেও আমি সেভাবে বলছি না, কিন্তু ভালো তোমরা সবাই, কিন্তু ওই শ্রদ্ধার জায়গাটাতে কোথাও তোমাদের মাথা নত করতে একটু অসুবিধে হয়। এবং আরও কয়েকটা সম্মানের জায়গা, যেমন সেটা ছেলেরাও করে, কিন্তু মেয়েদের মধ্যে একটু বেশি দেখি কেয়ার করে না এখন তারা। এটাই বলছি আমি, ফোর থেকে বেরোচ্ছে কি একটা, এখন তো মানে অনেক সহকারীকেও দেখি, এখন প্রচুর সহকারী এসছে, পরিচালকের কস্টিউমে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা না সিনিয়রদেরকে খুব একটা, কিন্তু এমন মুখের সামনে বেরিয়ে সিগারেট খেতে খেতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেরা হলে চট করে লুকিয়ে নেয় বা একটু সরে যায় বা ধোঁয়াটা বেরোলে ঝেড়ে নেয়, সেই ভাবটা কিন্তু এখনও রয়েছে। মেয়েরাও সিগারেট খাচ্ছে এখন, সবাই, কেউ তা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোথাও মনে হয় না এটা মানে সিনিয়রটাকে সেই সম্মানটুকু দেওয়ার জায়গাটা না ইন্ডাস্ট্রিতে খুব কমে গেছে। এটা ভীষণভাবে এটা করলে তো পয়সা লাগে, আঘাত লাগে। একটু যদি লুকোলাম, দাদা এইটুকুনি করে, তাতেই তো কত মনে হয় না, ঠিক আমাকে সিনিয়রকে দেখে আমি যদি তাকে দেখে একটু না করি, উপায় নেই, মেনে নিতে হচ্ছে, এগুলোই চলছে, কিন্তু এটা ঠিক অ্যাটিটিউড নয় বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকজন অভিনেতা, এবং তুমি তার পরিচালনার কি ছবিও করেছিলে, আমি চিনুদার কথা বলছি, চিন্ময় রায়, টেনিদা। চিন্ময়দাও আমরা খুব তাকেও হারিয়েছি, একটা অনেক কষ্ট করে, কিন্তু সেই মানুষটাও একটা অসাধারণ অভিনয় ছিল না, অসাধারণ অভিনেতা ছিলেন। অভিনেতা তো বটেই, এবং এক্সপ্রেশন তার যে এগুলো খুব খুব ভালো, খুব ভালো। আমি চিন্ময় রায়কে তো কোনোদিন চিনুদা বলতাম না, চিনকা বলতাম। আচ্ছা, মানে চিনু কাকা, আচ্ছা, চিনকা, সেখান থেকে চিন্ময় রায়কে আমি চিনকা বলতাম। খুবই ভালোবাসতেন আমাকে, যার জন্য আমাকে এমন একটা চরিত্র, যে চরিত্রটা ইতিহাস হয়ে গেছিল, উনি অভিনয় করেছিলেন টেনিদা, চার মূর্তির টেনিদা। উনি যখন আমাকে প্রথম ফোন করে বললেন যে সুভাষিস আমি চার মূর্তির টেনিদা করবো, বুঝলি, আমার বাহ খুব ভালো করছো তুমি, মানে তুই আবার অভিনয় করবে টেনিদায়? না না না, আমি ক্যামেরার পেছনে থাকবো, তুই করবি টেনিদা। আমি কি বলছো? বলে আয় বাড়িতে আয়, তোকে স্ক্রিপ্টটা শোনাই। বাড়িতে গেলাম, স্ক্রিপ্ট শুনলাম, সে অবাক। আর সত্যি এটাই দেয় যে মানুষটা টেনিদাকে ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন, চরিত্রটাকে, আইকনিক ক্যারেক্টার, সেটা আমাকে দিয়ে করালেন, নিজে ক্যামেরার পেছনে চলে গেলেন। এটা আমার বিরাট প্রাপ্তি। মহানায়ক কখনো দেখেছো? নিশ্চয়ই। ওরে বাবা, সেই অভিজ্ঞতাটা শেয়ার করো না। সেই অভিজ্ঞতা ওটাও বলি, আর এই কী বলবো তোর এখানে বলছি। আসলে আমি তখন না থিয়েটার করতাম, গ্রুপ থিয়েটার করতাম। আমি যখন দেখেছি তখন প্রায় একেবারে শেষের দিকে, মানে তখন তো জানি না উনি চলে যাবে না তো তাড়াতাড়ি, মানে ওই 78টা তো ওই সময়, একদম 78-79 সাল, 80 সালে চলেই গেলেন। তো তখন আমি থিয়েটার করতাম, বিনোদন বলে একটা নাটকের দল ছিল সিঁথিতে, উত্তর কলকাতা। কারণ আমি তখন উত্তর কলকাতা ওই দর্জিপাড়া অঞ্চলে থাকি, হাতিবাগান অঞ্চলে। সিঁথিতে নাটকের দলটা, আমি সেখানে অভিনয় করতে যেতাম, নাটক করতে যেতাম। বিনোদন বলে একটা নাটকের দল সিঁথিতে। তার পরিচালক ছিলেন আশিস সরকার, তার কর্ণধার দলে। আশিসদা ছিলেন এই কি বলবো, মানে আগেকার দিনে যারা সবার উপরে ছবিটা দেখেছেন, অনেকেই জানেন, বিখ্যাত ছবি, তার পরিচালক, এবং তাদের পরিচালনায় অনেক ছবি হয়েছে। একটা গোষ্ঠী ছিল তখন, পরিচালক গোষ্ঠী, তার নাম অগ্রদূত। অগ্রদূতের যিনি অন্যতম কর্ণধার ছিলেন বিভূতি লাহা। উনি পরবর্তীকালে যখন এই সংগঠনটি ভাঙলো, অগ্রদূত গোষ্ঠীটা ভেঙে গেল, তখন বেরিয়ে এসে নিজে ছবি করতে আরম্ভ করলেন, অনেক সিনিয়র আমার থেকে। তো ওনার প্রধান সহকারী পরিচালক ছিলেন এই আশিস সরকার। এই আশিসদার হাত ধরে স্টুডিওতে যাওয়া, নিউ থিয়েটার 2 নম্বর স্টুডিও,
তখন নিউ থিয়েটার্স 2 নম্বর বলা হতো, কারণ তখন সেটা সরকারি অধীনে আসেনি, যেটা থেকে জাতীয় সঙ্গীত একাডেমির পাশে জাতীয় সঙ্গীত একাডেমি এখন যেটা, সরি, যেখান দিয়ে লেক গার্ডেন্স ব্রিজটা বেরিয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ফ্লোর টোর ভেঙে সব হয়ে এখন ওইটা এখন তো নতুন ফ্লোর লেক গার্ডেন্সের ব্রিজ হয়ে গেছে। তো ওইটা ছিল নিউ থিয়েটার্স 2 নম্বর বা নিউ থিয়েটার্সের আন্ডারে 2 নম্বর স্টুডিও, যেটা পরবর্তীকালে টেকনিশিয়ান 2 নম্বর হয়, সরকার অধিগ্রহণ করে তখন থেকে। তো ওইখানে বিভূতি লাহার একটা ঘর ছিল, আশিস দা আমাকে ওখানে প্রথম নিয়ে গেলেন, এই স্টুডিওয়ে যাওয়া শুরু হলো। বিভূতি লাহার ঘরে বসে গল্প করতাম আমরা, আমি অনেক ছোট, উনি আমায় জিজ্ঞেস করতেন, এবং মানুষটা এই বিভূতি লাহা মানুষটাও বিশাল লম্বা, চশমা চোখে, একদম রাশবাড়ি, কি পার্সোনালিটি এদের সব তখন। তো উনি আমাকে আপনি বলে কথা বলতেন, আমি যত বলতাম যে আমি আপনার প্রায় নাতি, বলছি কেন আমায় আপনি, আচ্ছা ঠিক আছে সে বলা যাবে, একদম কোনোদিনই বলেননি। যেমন পরবর্তীকালে আমরা পেয়েছি তরুণ মজুমদারকে, তনুদাও কোনোদিন তনুবাবু কাউকে তুমি আপনি করেন, একবার তাপসকে বলেছেন বা একে বলে, যেহেতু কাজ করছো অত, কিন্তু বাইরের কাউকে কোনোদিন তরুণ মজুমদার তুমি বা তুই তো শুনিনি কোনোদিন, তুমি বলেও সবাইকে আপনি বলে কথা, সব কাজ করে গেছে, ছোট বড় যেই হোক না কেন। তো যাই হোক, তো বৈরব একদিন ঘরের মধ্যে বসে আছি, আর তখনকার কালে ডিরেক্টরদের ঘরে, এসব তো আজকে নেই, আজকে অফিসেই নেই, তখন তো স্টুডিওতে সব ডিরেক্টরদের ছোট ছোট ঘর ছিল, সবাইকে আড্ডা হতো বা কথা হতো। প্রত্যেক ডিরেক্টরের ঘরের সামনে একটা করে পর্দা দেওয়া থাকতো। সেই ব্যাপারটা পরবর্তীকালে ক্রমশ পর্দাগুলোও সব সরে গেল অনেক ঘর থেকে, তো পর্দা দেওয়া থাকতো। আমরা ঘরে বসে আছি, বিভূতিবাবু বসে আছেন, আশিসদার আমি চেয়ারে বসে আছি, উনিও বসে গল্প হচ্ছে। হঠাৎ বিভূতিলাল তখন প্রোডাকশন ম্যানেজার ছিলেন রমেশ বলে একজন, রমেশ দা, বাংলা শার্ট আর ধুতি পরতেন, বাইরে থেকে শুধু রমেশদার গলাটাও খুব ভারী ছিল, তো আর বিভূতিলাল ডাক নাম ছিল খোকা। তো বাইরে থেকে একটু শুধু ডাক পেলাম, রমেশদা ভেতরেও এলেন না, বাইরে থেকে বলেন কোদা বলো দাদা আসছে। জাস্ট কথাটা শুনেছে আশিসদা, আর আমরা দুজনে এদিকে বসে, বিভূতিবাবু ওদিকে বসে, আশিসদা আমার হাতটা ধরে এক হ্যাঁচকা, চেয়ার ফেয়ার উল্টে আমরা গেট দিয়ে বেরিয়ে গেলাম। তখন তো চোখে দেখিস নি, এখন বোঝাবো কি করে, এই যে আজকে রাজ্য সঙ্গীতে ওই যে উঁচু জায়গাটা যেখানে ঘরগুলো আছে, ওইটাতে শ্বেত পাথরের সিঁড়ি ছিল, আর সিঁড়ির পাশে ওই আগেকার দিনে যেরকম মতো এরকম রেলিং বেরিয়েছে, সিমেন্টের ইয়ে এসে গোল করে ঘোরা, মাথায় দুটো সিংহ, তুই দেখেছিস, দুটো সিংহ বসানো ছিল, আর ওইটা দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই প্যাসেজ দিয়ে গিয়ে পরপর এদিকে ওদিকে এদিক ওদিক ঘর ছিল, গিয়ে ওইটা আবার পেছন দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে পেছনে একটা তখন ফ্লোর ছিল, যেটা নেই এখন, ওই ফ্লোরে চলে যাওয়া যেত। তো আর এইটা ধর বিভূতিলার ঘর, আসি তো ওই ঘর থেকে আমাকে হ্যাঁচকা মেরে এই দিক, এই দিকটা হচ্ছে মেন আসার জায়গা, এই দিক দিয়ে সিঁড়ি যায় ওটার, টেনে বার করে নিয়ে ওই দিকে চলে গেল, একদম গেট কর্নারে নিয়ে গিয়ে বলছে চুপ চুপ চুপ, কথা বলবি না, চুপ। আমি বলছি কী ব্যাপার, হঠাৎ আমাকে এইভাবে জানলো, কে আসছে বললো, কিছুই বুঝছি না। ওইখানে দাঁড়িয়ে আছি, এইদিকে তাকিয়ে আছে, আশিস দা ওদিকে এইদিকে দেখছে, তো আমি ওই দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখি কিছু বুঝছি না, মানে হঠাৎ একটা কীরকম এরকম আস্তে 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 এই সিঁড়ি, আর অদ্ভুত ছিল সিঁড়িটা, নিচে থেকে যা কোনো কেউ আসতো প্রথমে তাকে দেখা যেত না, ক্রমশ রিভিল হতো, ক্রমশ প্রকাশিত হতো। হঠাৎ দেখছি একটা মাথা আসছে আসছে, মাথাটা উঠছে ক্রমশ, তার কপাল, চোখ, মুখ, আর যত সিঁড়ি দিয়ে ওপরের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে সারা শরীর দিয়ে না জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, একটা হলো, একটা গ্লো, আরে ওই ইমোশনাল হয়ে পড়ি, আমি না, মানে আমি দেখছি ক্রমশ মানুষটা এগোচ্ছে, আর সারা শরীর দিয়ে মনে হচ্ছে জ্যোতি ঠিকরে পড়ছে, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, সামনে আমি তখন মনে হচ্ছে ঈশ্বর দর্শন হচ্ছে, তো ভগবান দেখছি। সোজা এলাম, ঢুকলেন, ধর এখান দিয়ে এলেন, আমি ওখানে দাঁড়িয়ে আছি, এখানটা এসে ডান দিকে কোকাদা ঘরটা, পর্দা দেওয়া, তখন তিনি মানে খ্যাতির মধ্য গগনে, একদম একেবারে স্টার, বিরাট নাম বললি বুঝতেই পারছি যার কথা বলছি, ওখানে সে দাঁড়ালেন, দেখ শ্রদ্ধা বোধ, দেখ এই যে শ্রদ্ধার কথা বলছিলাম, তিনি তো তখন সুপারস্টার, সুপার ডুপার স্টার, পরিচালক ঘরের মধ্যে পর্দা চলছে, উনি বাইরে দাঁড়িয়ে ভেতরে জিজ্ঞেস করলেন খোয়াদা আসবো,
সেই ভয়েস। শুনে রাখো ভাই তোমরা, তিনি হচ্ছেন উত্তম কুমার। তিনি ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন পরিচালককে, খোকাদা আসবো? ভেতর থেকে খোকাদার কণ্ঠ ভেসে এলো, এসো উত্তম। পর্দাটা সরিয়ে ঢুকে গেলেন। তোমার ঈশ্বর দর্শন হয়ে গেছে বলো, ওই সিনটা তুমি সারা জীবনে ভুলতে পারবে না। না না, জীবন বলবো, কি বলছিস। আহা, আমার দুর্ভাগ্য, সরি ওই ইমোশনাল পড়িয়ে সব বলতে গেলে আমার দুর্ভাগ্য, ওই বিভূতিরা তারপরে উত্তম কুমার যখন মারা গেলেন, তারপরেই 80 সালে চলে গেলেন, উনি তখন দুটো ছবি করছিলেন, নগবধূ সুন্দরী আর বিভূতিরা একটা ছবি শুরু করেছিলেন উত্তম কুমারকে নিয়ে। সেই ছবিতে আমার একটা ছোট চরিত্র করার কথা ছিল, সামাও পরে আমাকে নেওয়া হয়নি, না হতেই পারে সেটা। কিন্তু যখন আমাকে বলেছিল যে সুভাষিস তুমি একটা চরিত্র, আপনি একটা চরিত্র করবেন, আশিসদা বলো তোকে ভেবেছে, বুঝলি তো। আলটিমেটলি হলো না, ছবিটাও শেষ হয়নি, উনি তো চলেই গেলেন। তো এইটা যদি তখন করতে পারতাম বা হতো, হয়তো এই একটা ছোট্ট কাজ ওনার সঙ্গে হয়ে থাকতো। হলো না, উনি 80 সালে চলেও গেলেন, তখন তো জানি না উনি চলে যাবেন। হ্যাঁ, সেটা খুব দুর্ভাগ্য, একটা এমন সময় চলে গেলেন। আহা হা, এইসব ঘটনা সত্যি মানে আগে কখনো শুনিনি, এবং এই ঘটনাটা তুমি কোনোদিন আমাকে বলনি, বিশেষ করে মহানায়ক নিয়ে। কি বলবো এটা, আহা হা হা, এই তো আমার ভেতরের কথা, এই তো আর দর্শকও বোধহয় এইটা ঘটনা জানি। অনেক বলছি যে অনেক জায়গায় বলেওছি, বলি, কারণ না বললে উপায় নেই। মানে প্রশ্ন এলে উত্তম কুমারের কথা সবাই তুলবেই। আমি উত্তম কুমার সৌমিত্রদার সঙ্গে তো কাজ করেছি, আর এক অনেক কাজ করেছে মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে বেশ কিছু কাজ করেছি, আড্ডা মেরেছি, সেসব অনেক গল্প আছে সৌমিত্রদার সঙ্গে। মানুষ ছিলেন, মজার, অপূর্ব, খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। এখনকার যে নতুন প্রজন্ম, এই যে রাস্তার মোড়ে মোড়ে অ্যাক্টিং ইনস্টিটিউট, অভিনয় শেখানোর জায়গা, এই কি আদৌ কি মনে হয় এখানে শিখে কেউ সমৃদ্ধ হয়? সে ওই 6 মাসের কোর্স করে সমৃদ্ধ হয়, 2 দিন পরেই বাড়ি চলে যায়, সে ব্যাপারে সমৃদ্ধ হয়ে যায় একেবারে। এবং সে বেশ কিছুই হয় না, এইসব দিয়ে কিছুই হয় না। বিভিন্ন বড় ইনস্টিটিউট থেকে বেরিয়েও কিছু হয় না, কেউই খুব একটা দাঁড়াতে পারে না। প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে হবে তোমাকে কাজ করতে হবে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে। তুমি তোমার বিদ্যা বাড়াতে পারো, মানে পড়াশোনাটা করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে কাজ না করলে তোমার কিচ্ছু হবে না, এটা বলে আমার বিশ্বাস। ঠিক কথা। ক্যামেরার সামনে তো প্রচুর অভিনয় করেছো, কিন্তু যখন মাঠে গিয়ে হাজার হাজার দর্শকের সামনে তুমি যখন অভিনয় করো, যাত্রায় অভিনয় করো, এবং সঙ্গে সঙ্গে তার রিয়াকশনটা তুমি পাও, একটা ডায়লগ বললে সঙ্গে সঙ্গে হাসি বা ইত্যাদি, তো সেই ফিলটা কি অন্যরকম? একেবারেই অন্যরকম। আমি সত্যি বলছি, আমি দেখ, তুই প্রথমেই তুই আমার পরিচয় দিদিকে বললি এগুলো, তুই আরেকটা জায়গায় বাদ দিয়ে গেছিস, সেটা এই যেটা বললাম, বেতার। হ্যাঁ, প্রথম আমার বেতারে আসা মানে বিজ্ঞাপন কাজ। আমার এটাও বলা হয়নি, আমার প্রথম বেতারে অভিনয়, আমি যে পাড়ায় থাকতাম উত্তর কলকাতায়, দর্জিপাড়ার চিদাম মুদিলেন, সেখানে একটা স্টুডিও ছিল, সাউন্ড ট্র্যাক। তারা ওই বিজ্ঞাপনের বিভিন্ন নাটক করতো, বিজ্ঞাপন কার্যক্রমে, আচ্ছা, যেগুলো হতো তখন বিবিধ ভারতীতে। নগেন দত্ত? হ্যাঁ, নগেন দত্ত, নগেন না, ও তো মৌলালিতে। এটা চন্দন ভট্টাচার্য ছিলেন, তার প্রডিউসার ছিলেন কল্যাণ সুন্দর। যে প্রোগ্রামটা ওরা করতেন সেটা সেই সময়কার খুব হিট প্রোগ্রাম, শনিবারের বারবেলা, শুনলেই লোকে দুপুরবেলা একেবারে আওয়াজ হতো, ওইটা ওদের প্রোগ্রাম ছিল। তা আমি ওখানে তখন নাটক, চাঁদুদা যেহেতু আমার পাড়ার মানুষ, আমার সিনিয়র, চাঁদুদাও রবীন্দ্র ভারতীর ছাত্র ছিলেন, ওইখানে আমার প্রথম বেতারে অভিনয় করা, রেডিওতে অভিনয় করা, চাঁদুদার এই সাউন্ড ট্র্যাকে এই নাটকগুলোতে কণ্ঠ দেওয়া। তারপরে শ্রাবন্তীদির ওখানে আসে, এই বেতার দিয়ে শুরু, তারপরে ফিল্ম থেকে সিরিয়াল থেকে থিয়েটার তো রয়েছে, থিয়েটার তো তার আগে থেকে, বেতারের আগে থেকেই থিয়েটার করতে শুরু করেছি, এখনো থিয়েটার করে যাচ্ছি। সেইখান থেকে ওইটা হলো থিয়েটার থেকে ফিল্ম থেকে সিরিয়াল থেকে যাত্রা, আর মাঠ ময়দান সবই। স্বরাজ বসুর সঙ্গে অভিনয়? ওই বাবা, নিশ্চয়ই। আচ্ছা, মানিকবাবু, এই যে শিল্পান্তরের কথা বললি, এই শিল্পান্তর ছবির পেছনে স্বরাজ বসুর একটা বড় ভূমিকা আছে। কারণ হচ্ছে শিল্পান্তর ছবিটা ছিল ডায়ালেক্টে, পুরুলিয়ার ডায়ালেক্টে। স্বরাজ বসু অসাধারণ পুরুলিয়ার ওই ডায়ালেক্টটা বলতে পারতেন। দুজন আমার পরিচয়, দুজন পারতেন, আর 3জন পারতেন। একজন, তিনিও বিখ্যাত অভিনেতা দুজন, একজন
অজিতেশ বন্দ্যোপাধ্যায়, একজন দিলীপ রায়, এই যে দিলীপ যার রায়ের কথা কথা বললেন, বললাম, হ্যাঁ। দিলীপ রায় আর স্বরাজ বসু। তো আমি এই শিল্পান্তর করার সময় এই ডায়ালেক্ট নিয়ে কিভাবে ডায়ালেক্টটা বলবো না বলবো তার জন্যে এই স্বরাজ বসুর কাছে যেতাম তার বাড়িতে। মানে ওই অ্যাকসেন্টটা, পুরুলিয়ার যে অ্যাকসেন্ট, নিশ্চয়ই ছিল, আমি তো ওটা না, নই, পারবে, আমি হ্যাঁ। করতে গেলে আমাকে শিখতে হবে, না, জানতে হবে। ডেফিনেটলি। স্বরাজদার ডাকনাম ছিল জলি, আমরা জলিদা বলতাম। স্বরাজ বসুর বাবাও ছিলেন বিখ্যাত অভিনেতা তখনকার সময়, গঙ্গাপদ বসু। আজকের জেনারেশন নামই জানে না, জানতে চাইও না। একটু আগে আলোচনা হচ্ছিল এখানে একজনের সময় যে আজকের প্রজন্ম না জানতে চায়, জানতে চায় না, জানার ইচ্ছা যে যে জগতে কাজ করছে সেই জগতের ইতিহাসটা সম্পর্কে কোনো ইচ্ছেও নেই, জানতে চায় না, শুধু কাজ করে যাচ্ছে, দৌড়চ্ছে। দৌড়লে তো হবে না, তোমাকে তো সেই দৌড়ানোর শিখতে হবে। ইতিহাসটাও জানতে হবে, শেকড়টা জানতে হবে। তুমি যে একটা মাঠের রেসে নামছো, কারা কারা তার আগে স্পোর্টসের দৌড়েছেন, সেই দৌড়বিদদের নাম জানবে না? তা না, অন্তত নামটুকু জানো, ইতিহাসটা নাই জানলে। জানা তো উচিত, সেটুকু এদের কোনো মনে ইন্টারেস্ট নেই। যাই হোক, তো জলিদার কাছে যেতাম, জলিদা আমাকে ওই ডায়ালেক্টটা তৈরি করাতো। আচ্ছা। হ্যাঁ, আমি জলিদা বাড়িতে বসে বসে ওগুলো তৈরি করতাম। আর একজন খুব উপকার করেছিল তখন, আমার এক ভাই পুরুলিয়াতেই থাকে, সুদিন অধিকারী। ও যেহেতু ওখানকার ছেলে, ও অসাধারণ ডায়ালেক্টটা বলে, ও আমাকে হেল্প করতো ভাষাটা নিয়ে। আর আমি ডাবিং করবার সময় জলিদাকে তো বলতে পারিনি তখন যে এসে বসে থাকো, সুদিনকে বলেছিলাম তুই চলে আসিস, আমি যখন ডাবিং করবো তুই আমার পাশে থাকবি, কোথাও ভুল হলে বলে দিবি যে সত্যি এইটাই এইরকম। ওই উচ্চারণগুলো সুদিনের কাছেও খুব হেল্প পেয়েছি আমি তখন। কখনো পরিচালনা করার ইচ্ছা হয়নি সিনেমা? ইচ্ছে তো করে, আমার ছোটদের জন্য ছবি করতে খুব ইচ্ছে করে, আচ্ছা। ছোটদের ছবি। সেটা কখনো কোনো প্রযোজকের সঙ্গে কথা বলেছিলে? মনে বলিনি, ইচ্ছে এখনো সেইরকমভাবে, মানে পারবো কি পারবো না জানি, কিন্তু ভেতরে ভেতরে একটা ইচ্ছে যে কখনো ছবি পরিচালনা করবো, এবং করলে ছোটদের ছবি আগে করবো, এরকম একটা মনে হয়, ভালো লাগে। আমার ছোটদের জন্য তো হয় না, প্র্যাকটিক্যালি কোনো কাজই হয় না, সিনেমা তো হয়ই না। না, এখন তো সেইভাবে একেবারেই না, একেবারেই। শিশু সাহিত্যও সেভাবে তৈরি হয় না। সিনেমা করতে গেলে আমার মনে হয় কোথাও একটা সিরিয়াল দেখাটা যে ছোটদের জন্য হয়, কোনো সিরিয়ালও নেই ছোটদের জন্য। না, সেইভাবে তাদের জন্য যে কি আছে, সিরিয়ালের গল্পগুলো এমন হয়ে গেছে আজকাল, না ওই সব না সেটা অন্য প্রসঙ্গ। আমি বলছি ছোটদেরকে মনোরঞ্জন করতে পারবে এরকম তো কিছু তৈরিই হয় না। সিনেমা তো দূরদর্শন ছিল, হ্যাঁ, হাড়ে কাড়ে কাম্বা, দূরদর্শনে কিছু অনেক কিছু ছিল তখন, ছিল একটা প্রোগ্রাম তো হতো, হরে করে কম্বা বলিয়া, হ্যাঁ, এই তো বলছি হাড়ে হতো। কিন্তু আর ছবি হতো ছোটদের জন্য, কত ছবি হয়েছে, এখন সেসব তো নেই। নতুন যারা অভিনয় করতে চায়, খুব ইন্টারেস্টেড, এখন দেখি সবাই সিরিয়াল করবো, এই করবো, দৌড়চ্ছে, তাদের উদ্দেশ্যে কি উপদেশ দেবে? একটাই বলবো যে মোবাইলটাকে বাড়িতে রেখে আসবে ভাই, যাই করো না কেন মোবাইলটা ফেলে দাও, ওটা শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে মোবাইল। এই প্রজন্ম শেষ মোবাইল, একদম মোবাইলে চলে গেছে, কিচ্ছু না। একটা খারাপ লাগে, আবার বলছি ভাই, রাগ করো আর যাই করো, তোমাদের তো দেখি ওই সারাক্ষণ ফ্লোরের মধ্যে মোবাইল নিয়ে বসে আছে। বাচ্চা ছেলে, এই রিসেন্ট একটা ছবিতে কাজ করছে, এরা বাচ্চা বাচ্চা ছেলে পাঠ করছে, স্কুলের ছেলে, তারা অভিনয় করছে স্কুলের ছাত্র হিসেবে, শর্ট চলছে, পেছনে যে ছেলেগুলো বসে আছে বসে মোবাইল দেখে যাচ্ছে। চিন্তা করো, আর কি হবে, যারা হবে না কিছুই। আর যারা সত্যি সত্যি অভিনয় করতে আসছে, অভিনয় করছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, পকেটের মধ্যে মোবাইল নিয়ে অভিনয় করে। ভাই আমরা করিনি, করিও না, এখনও করি না, আমার মোবাইল ব্যাগে রেখে দেওয়া থাকে, ফ্লোরে তো ঢুকেই না মোবাইল নিয়ে, কনসেন্ট্রেশন চলে যায় পুরো, স্বাভাবিক কারণে। এবার তারা পকেটে নিয়ে অভিনয় করে, এরকম দিন গেছে, হঠাৎ করে ফোনটা শর্টের মধ্যে বেজে উঠেছে, এই সরি সরি বলে ইয়ে করছে, এটা কোনো কথা? তখন মনে হয় থাবড়া মারি গালে, ইয়া কি হচ্ছে কথা, হ্যাঁ, এটা কি ছেলে খেলা করবার জায়গা? কোনো সেন্স রয়েছে, বললাম সততা আর অনেস্টি আর ডেডিকেশন, এটা যদি না থাকে কি হবে তোর এখানে এসে? তুই আসতেই বা তোকে কে বললো, কে মাথার দিব্যি দিয়েছিল এটা করতে হয়? এইটুকু যদি শ্রদ্ধা না থাকে, কাজের প্রতি শ্রদ্ধা নেই তো, ওইটাই তো বারবার বলছি, শ্রদ্ধা করতে থাকতে হবে। এই শর্ট দিচ্ছে, মোবাইল দেখছে, একটা করে শর্ট হয়ে যাচ্ছে, স্ক্রিপ্টটা পর রিহার্সাল কর, তা নয় এটা দেখছে। অনেক সময় পাবে, বাড়ি গিয়ে দেখো, ফ্লোর থেকে বেরিয়ে গিয়ে দেখো, অনেক সময় খারাপ হয়ে গেলে দেখো, অনেক সময় আছে, আগের সময় কাজটা সারাক্ষণ ওর মধ্যে থাকতে হবে। জানি না, খাকি নিয়ে কি বলবে, কেমন অভিজ্ঞতা খাকি নিয়ে? অসাধারণ, অসাধারণ। খাকি আমার কেরিয়ারে একটা অন্যতম মানে মাইলস্টোন বলবো। তুমি যে চরিত্রটি পেয়েছিলে, অসাধারণ, অসাধারণ। আমি ওই দুই পরিচালকের কাছে, বম্বের ছেলে দুজনই বম্বের, কিন্তু বাঙালি ছেলে, কলকাতারই ছেলে, এদের কাছে আমি রিয়েলি কৃতজ্ঞ যে এরকম একটা চরিত্র আমাকে ভেবেছিল।
এবং কি বলবো মানে যারা দেখেছেন তারা জানেন খাকিটা কতখানি খাকি ওটিটি প্ল্যাটফর্মের এই কাজটাই হিট করে গেছে, খাকি বেঙ্গল চ্যাপ্টার। আমার চরিত্রটা ভালো লেগেছে, অনেকের বলেছেন, বুঝতেও পেরেছি সেটা। আমি আলাদা করে কী বলবো, মানে আমি কৃতজ্ঞ এদের সবার কাছে যে আমাকে এরকম একটা প্রযোজকরা এবং পরিচালকরা আমাকে এই সুযোগটা তারা করে দিয়েছেন বলে। আর তুমি অ্যানিমেল লাভার, প্রাণী ভালোবাসো? কিছুটা ভালো, খুব ভালোবাসি না যে যারা ঘাড়ের ওপর উঠে আছে তাদের কাছে ভয় করে, অতটা না, একটু তাকত ঠিক আছে। আচ্ছা, আর ভবিষ্যতে আর কি ইচ্ছা আছে? নতুন কিছু, যে অনেক তো করলাম, প্রায় 50 বছর হতে যাচ্ছে, 46 বছর হয়ে গেছে অভিনয় জীবন, আর এরপরে আর নতুন কোনো ইচ্ছা আছে যে এইটা একটু করবো, এখানে একটু অভিনয়টা একটু কমিয়ে দিলাম, খুব সিলেক্টিভ কাজ করবো, শান্তিতে বিরাজ করবো, শান্তিতে থাকবো, একটু ঘুমাবো, খাবো দাবো, জমিয়ে গল্প গুজব করবো, আড্ডা মারবো, এটাই ইচ্ছে করে। থিয়েটারটা চলবে? হ্যাঁ, ডেফিনেটলি চলবে, যতদিন পারবো করবো থিয়েটার। থিয়েটারে অনেক শেখা যায়, নিশ্চয়ই, থিয়েটার তো লেগে থাকে, বেস, ওইটাই তো বেস। তুমি যাই করো না কেন, আমি তো সবসময় বলি যে থিয়েটারটা করো, যা অভিনেতা হতে গেলে আগে থিয়েটার করো, তবে তুমি নিজেকে তৈরি করতে পারবে। শেখানোর ইচ্ছা আছে নতুন প্রজন্মকে, যে শেখাবো আমি একটু, ঠিক আছে? আমি নতুন প্রজন্মকে শেখাবো কি, হাসির কথা বলছে, ওরাই তো শেখায় আমাকে, আমি আবার কি শেখাবো? কি অদ্ভুত কথা বলে, ভুল ভাল বকছে। হ্যাঁ, শেখায় তো ওরা, আমরা তো শিখি। ও বাবা, তাই এর আজকে শেখাবো, সব জেনে আসছে এরা, আমরা কি শেখাবো? তাহলে এভরিথিং জানে, নতুন করে তোমাকে আর জানানোর কিছু নেই, সব জেনে আসছে। আমার সৌভাগ্য তাদের সঙ্গে কাজ করতে পারছি। তুমি জীবনে অনেক সম্মান পেয়েছো, অনেক পুরস্কার পেয়েছো, আমার মনে হয় সবচেয়ে বড় পুরস্কার এই কোটি কোটি মানুষের ভালোবাসা, যারা তোমাকে সুভাষিস মুখোপাধ্যায়। তবে আবার একটা কথা বলিনি তোর আগে, এটা বললাম একটু ব্যঙ্গের ছলে, কিন্তু তবু বলছি, ডেফিনেটলি তোমাদের কাছ থেকেও আমি শিখি। কারণ ভালো অভিনেতা যদি হয়, আমার যত জুনিয়রই হোক না কেন, আমি কিন্তু তার কাজটা দেখে শিখি এবং প্র্যাকটিক্যালি শিখি। তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে এভাবে বললাম বলে আবার সেটা ঘুরিয়ে নিচ্ছি না। আমি অনেকের তোমাদের অভিনয় দেখে বাড়িতে নিজেও প্র্যাকটিস করি। তুমি ধরো এমন একটা কিছু বলেছো বা এমন একটা এক্সপ্রেশন দিয়েছো, আমি কিন্তু সেটা দেখতে দেখতেও করি। ধরো আমি যখন দেখছি তুমি যেটা করলে, আমি আমার ওখান থেকে চোখ সরিয়ে নিই, আমি সেই এক্সপ্রেশনটা দুবার করে নিই, বা এটা দারুণ দিল তো এক্সপ্রেশনটা, বা ডেলিভারিটা তো দারুণ করলো, আমি সার্ট করে বলে নিই বা একটু করে নিই। পরে যখন বাড়িতে একা থাকি তখন সেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করি, শিখি আমি তোমাদের থেকে, বিশ্বাস করো, এতটুকু মিথ্যে বললাম না। তুমি যেটা বলছিলাম যে জীবনে বহু পুরস্কার পেয়েছো, বহু অ্যাওয়ার্ড পেয়েছো, আমার মনে হয় সবচেয়ে বড় পুরস্কার এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে ভালোবাসে। নিশ্চয়ই, মানুষের ভালোবাসা, আমার দর্শকের ভালোবাসা, আমার যদি একজনও ভালোবেসে থাকে, তার ভালোবাসাটাই আমার কাছে আশীর্বাদ। তুমি সরকারি একটি পুরস্কার পেয়েছিলে, আই থিঙ্ক উত্তম কুমার অ্যাওয়ার্ড। আমি দুবার পেয়েছি। হ্যাঁ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তোমার হাতে সেই পুরস্কার দিয়েছিল। এবং আমার সেই বছরটা মনে আছে, অনুষ্ঠানটা নজরুল মঞ্চে হয়েছিল, তোমাকে যে অর্থের অঙ্কটি দেওয়া হয়েছিল সেটি তুমি আবার ডোনেট করে দিয়েছিলে টেকনিশিয়ানদের জন্য, ঠিক তো? এবং টেকনিশিয়ানদের জন্য তোমার মন কাঁদে, তুমি চাও যে এখনো অনেক দুস্থ টেকনিশিয়ান আছে, নিশ্চয়ই, যারা হয়তো সেই আর্থিক সচ্ছলতা একদম নেই, কারণ কাজ করলে পয়সা পায়, কাজ না করলে পায় না। ওইভাবে আমি ঠিক আছে করেছি, কিন্তু আমি চাই না এই নিয়ে বেশি বলতে চাইও না, কারণ আমি প্রচার চাই না। আমি যে করেছি চাও না, আমার অন্তরের ইচ্ছে, আমার যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি, যেখানে কাজ করছি, তাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমার মনে হবে এটাও আমার কাছে একটা কি বলবো, মানে তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসাটাও আমার গ্রহণ করার দরকার। তার জন্যে যারা আমার পাশে এতদিন থেকে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, আমাকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের পাশে যদি সামান্য সময়ের জন্য থাকতে পারি, আমার ভালো লাগবে। দাদা, খুব ভালো থাকো। আজকে অনেক কিছু জানলাম, অনেক সমৃদ্ধ হলাম। আর সামনে আর কোনো নতুন কি কাজে পাবো? নতুন আসছে, আমার একটা ছবি আসছে রিসেন্ট, কমেডি ছবি একদম, ফণীবাবু ভাইরাল। আচ্ছা, সম্প্রতি আসবে, ছবিটা দেখবেন, একদম কমেডি ছবি। ছবিটা যে পরিচালনা করেছে সেও একজন কমেডিয়ান, তাকে আপনারা বাংলা সিনেমাতে বেশ কিছু সময় দেখেছেন, সিরিয়ালেও দেখেছেন, রাজু মজুমদার। আচ্ছা, তার প্রথম ছবি এটা, কমেডি ছবি, ফণীবাবু ভাইরাল। অতি অবশ্যই ছবিটা দেখবেন। আমার বিশ্বাস ছবিটা এও আছে, কাঞ্চন আছে, ফরাজ আছে, এবং আরও অনেক শিল্পী রয়েছেন যারা সিরিয়ালে কাজ করছেন, ছবিতে কাজ করেন, তারাও আছেন।
আমরা সবাই মিলে একটা মজার ছবি করেছি আদিকা প্রোডাকশনসের, এটা আদিত্য অশোক প্রডিউসার, তাদের ছবি এটা। সম্পর্ক খুব তাড়াতাড়ি রিলিজ করবে, অতি অবশ্যই ছবিটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। কারণ কমেডির ছবিতে অনেকদিন সেইভাবে কমেডি তো হয় না, তো আমার মনে হচ্ছে এই ছবিটা আপনাদের ভালো লাগবে, অন্যরকম একদম ছবি। আমরা কিন্তু জমালয়ের জীবন্ত ভালো ছবিটা খুব ভালো লেগেছিল। জমালয় জীবন্ত ভানু নিশ্চয়ই আমাদের সব কৃষ্ণেন্দু করেছিল। কৃষ্ণেন্দু নিজে আবার একজন ডাক্তার, ও একজন কমেডিয়ান। ও তো আমাদের মিরাক্কেলে স্ট্যান্ড আপ কমেডি করতো, ভালো স্ক্রিপ্ট লেখে, খুব ভালো স্ক্রিপ্ট লেখে, কমেডি সেন্স খুব ভালো ওর, ওটাও খুব ভালো মজার ছবি। প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর লেগেছে, তাই না? ক্যারেক্টারগুলো দাঁড় করেছে এবং গ্রাফিক্স অ্যানিমেশন দিয়ে এই যে স্বর্গের সিনগুলো খুব সুন্দর চেষ্টা করেছে। যাক, আগামীতে বাংলা ছবি আরো সমৃদ্ধ হোক, আমরা চাই যে বাংলা ছবি আরো এগিয়ে যাক, আরো অনেক দূর এগিয়ে যাক। যদিও নতুন নতুন পরিচালক আসছে, কে ভালো করছে কে মন্দ করছে সেটা সময় বলবে, কিন্তু আমরা আশা রাখি যে বাংলা ছবি আরো এগিয়ে যাক। নিশ্চয়ই, সবসময় আমিও আশাবাদী বাংলা ছবি ভালো হবে, আরো এগিয়ে যাবে, আরো সমৃদ্ধ হবে। তোমার দর্শকদের জন্য কি বলবে একদম শেষে? কারুর ছবি দেখবেন না, শুধু আমারটা দেখবেন, এইটা হচ্ছে আমার কথা। বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন, হলে গিয়ে ছবি দেখুন। বারবার একই কথা আমরা বলি, কিন্তু জানি না কী বলবো, বলুন। সময়টার সঙ্গে সঙ্গে ওই যে সময়ের কথা বলছিলাম, সেই পরিবর্তনটা হচ্ছে বলে আজকে আপনারা বাড়িতে বসেই সব দেখে নিচ্ছেন, হলে যাচ্ছেন না। কিন্তু এটা একটা বড় শিল্প বলে মনে করি, এবং এর সঙ্গে ব্যবসা জড়িত থাকে। প্রযোজক, পরিচালক, আমরা যারা শিল্পী কলাকুশলী আছি, যারা হল মালিক, হলের যে সমস্ত কর্মচারীরা আছেন, একটা বড় বড় কর্মক্ষেত্র আর কি, একটা বড় জায়গা। সেটাকে বাঁচাতে গেলে আপনাদের সহযোগিতাটাও দরকার। আপনারা যদি যেভাবে আগে সিনেমা হলে গিয়ে ছবি দেখতেন, সেভাবে এখনও সিনেমা হলে গিয়ে ছবি দেখুন, তাহলে একটা শিল্প, একটা মাধ্যম বাঁচবে, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন। আর একদম শেষে, টেলিসিনে অ্যাওয়ার্ড এবছর 23 বছর, এবং আমরা সমৃদ্ধ হয়েছি, বহু বিশিষ্ট মানুষকে সম্মানিত করে আমরা নিজেরা ধন্য হয়েছি। তো এই 23 বছরের টেলিসিনে অ্যাওয়ার্ড তুমি সেই প্রথম দিন থেকে আছো, সেই 2000 সাল থেকে আমরা সুভাষবাবুদের পাশে পেয়েছি, তোমার অনেক অ্যাডভাইস পেয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি, এইটা কর, এইটা করলে ভালো হয়, এই করতে করতে আমরা এগিয়ে গেছি। তো টেলিসিনে অ্যাওয়ার্ড এবার 23 বছর কি বলবে দর্শক? না, টেলিসিনে অ্যাওয়ার্ডকে আমি সত্যি ভালো লাগে, এবং আমার যেটা বারবার মনে হয়, যার সঙ্গে এতক্ষণ কথা বললাম, মৃন্ময় কাঞ্জিলাল, অ্যাকচুয়ালি টেলিসিনে অ্যাওয়ার্ডটা ওরই, এখন ওর সর্বে সর্বাধার, এবং একা হাতেও একটা অ্যাওয়ার্ড ফাংশনকে এগিয়ে নিয়ে চলেছে। এটা কিন্তু মানে আজকের দিনে ভাবাই যায় না। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে যে 23 বছর এসছে, এবং এখনও চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা টেলিসিনে অ্যাওয়ার্ডের প্রতি রইল, মৃন্ময়ের প্রতি রইল, এবং আপনারা যারা ওর পাশে থাকেন, যেভাবে এতদিন থেকেছেন, আগামী দিনে ওর পাশে থাকবেন, টেলিসিনে অ্যাওয়ার্ডের পাশে, এবং তার উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হোক, এইটাই কামনা করব। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।